আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের জীববিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ থেকে আপনাদের এসএসসি 2025 ব্যাচের বায়োলজি ক্লাসটি শুরু হলো। তো আমরা এই ক্লাসে টোটাল কি প্ল্যান, আগে সে প্ল্যানটা আপনাদের মাঝে অনুসরণ করি। আপনাদের টোটাল বায়োলজি ক্লাসে 14টা অধ্যায় আছে। এই 14টা অধ্যায়ের মধ্যে আমি আপনাদের 10টা অধ্যায় পড়াবো, মাত্র 10টা। এই 10টা অধ্যায় আপনারা যে ভালো করে পড়বেন, আমার দেখানো অনুসারে পথ চলবেন আর নিয়ম মানে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ তারাই বায়োলজিতে A+ পাবেন। আর আমাদের রুটিনে একটু ভুল ছিল, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের ক্লাস দেওয়া হয়েছিল রাত 9টা, রাত 10টা, রাত 11টা, আর লেখা ছিল পাশে সকাল 7টা, সকাল 8টা। এটা একটু ভুল, কারণ সকালে তো অনেকে প্রাইভেট বা স্কুল থাকে। সন্ধ্যা 7টা, সন্ধ্যা 8টা করা হয়েছে। এই প্রিন্টিংয়ে একটু টাইপিংয়ে মিস্টেক হওয়ার কারণে সন্ধ্যার জায়গায় সকাল লেখা হয়ে গেছে। তাহলে আমাদের ক্লাস শিডিউলটা কী সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। সন্ধ্যা 7টা 1 ঘন্টা পর ক্লাস। সন্ধ্যা 7টা, সন্ধ্যা 8টা, রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত ক্লাস হবে প্রতিদিন, সপ্তাহে 2 দিন বাদ, তাছাড়া প্রতিদিনই ক্লাস হবে। তো রুটিন আছে, আপনারা গ্রুপে দেখলেন। তো চলুন বায়োলজি ক্লাসের VVI অর্থাৎ VVI ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমি আগে আলোচনা করি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই দুটা থেকে কোশ্চেন আসবেই। আর 3+4 এলা মিক্সডেও আসতে পারে, এই দুটা থেকে কোশ্চেন আসবেই। এটা থেকে আসবে, 3-4 থেকে আসবে। 5 থেকে একটা কমন পাবেন আশা করছি। আর এদিক থেকে আপনার পড়াবো হচ্ছে 8 পড়াবো, 9 পড়াবো, 11 পড়াবো, 12 পড়াবো, আর সর্বশেষ এই 14 অধ্যায়টা পড়াবো। তাহলে অধ্যায় কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর একটা অধ্যায় কি ছুটে গেছে, 7 অধ্যায়। এটা গ্যাসীয় অধ্যায়, এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। এই 10টা অধ্যায় যদি আপনারা A to Z কমপ্লিট করেন, এই আমি কথা দিলাম আপনারা এসএসসিতে A+ পাবেন, সেটা আমি গ্যারেন্টি দিলাম। কারণ এই 10টা অধ্যায় থেকে কোশ্চিন আসবেই, মাস্ট বি। আপনাদের সৃজনশীল লিখতে হবে 5টা। আপনি এই 10টা অধ্যায় পড়ে গেলে 5টা সৃজনশীল কমন পাবেন না? অবশ্যই পাবেন, কারণ এই 10টা অধ্যায় বায়োলজির মধ্যে ইম্পর্টেন্ট অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চিন হবে মানে হবেই। তো আজকে আমরা শুরু করব প্রথম অধ্যায়। কিভাবে পড়াবো? এক ক্লাসে একটা করে অধ্যায় শেষ করব, অর্থাৎ 10টা অধ্যায় আমি সর্বোচ্চ 12টা ক্লাসে বায়োলজি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। 12টা ক্লাস মানে 1 মাসে কমপ্লিট হয়ে যাবে আপনাদের বায়োলজি বই। তারপর টেস্ট পেপার, MCQ সলভ তো হবেই। তো এখন আসুন, মূল কথায় আসুন, আমি পড়াবো কী করে। আমি বই পড়াবো, ইম্পর্টেন্ট লাইন লাগাই দেবো, ওখান থেকে MCQ আসবে, সৃজনশীলের টপিক পড়ে বলে দিব। বই শেষ করার পর সৃজনশীলে ঢুকবো। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন ক্লাসটা শুরু করি। তো আমরা প্রথম অধ্যায়ে এইখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দেখে চেনা লাগবে, বায়োলজির মূল বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল। ছবি দেখে চেনা লাগবে। তো এই প্রথম অধ্যায়ে মূলত আমাদের জীব এবং জড়নের কথা বলা আছে। তো আমি একটু সংক্ষেপে হালকা ধারণা দিয়ে মূল বইয়ে ঢুকবো। জীবটা কি? যাদের জীবন আছে তারা জীব, আর যাদের জীবন নেই তারা জড়। আর এখানে মূলত ভৌত বিজ্ঞানেও আলোচনা করা হয়। ভৌত বিজ্ঞান বলতে জীবজগতে যে শাখায় জ্ঞান থাকা জরুরি তাকে কিন্তু ভৌত বিজ্ঞান বলে। এখন আসেন ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিই। এখানে টপিকগুলো আছে মূলত প্রথম অধ্যায়ে। জীবের ধারণা আছে, জীববিজ্ঞানের শাখা আছে, জীবের শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আছে, দ্বিপদী নামকরণ আছে। টোটাল মোটামুটি এই 5টা টপিক। এই 5টা টপিকের মধ্যে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট 3টা টপিক। সেটা হলো দ্বিপদী নামকরণ থেকে মাস্ট বি একটা সৃজনশীল আসবেই, আবার আসবে হচ্ছে জীববিজ্ঞানের শাখাগুলো এইটা, আর শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এই 3টা টপিক যে ভালো করে বইয়ের একবারে A to Z মুখস্থ করে যাবে, সেই সৃজনশীল হুবহু কমন পাবে এখান থেকে। তাহলে বললাম কি, প্রথম অধ্যায় থেকে সৃজনশীলের টপিক কোনটা? 3টা। জীববিজ্ঞানের শাখা, শ্রেণীবিন্যাসের ধাপ, দ্বিপদী নামকরণ, এই 3টা থেকেই সৃজনশীল থাকবেই। আপনাদের যাদের টেস্ট পরীক্ষা হবে প্রথম অধ্যায় থেকে যদি কোশ্চেন হয়, আপনারা মিলাই নিন এই 3টা থেকে সৃজনশীল থাকে কি না। এখন আসুন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে বই তো আপনারা সবাই জানেন, বই আমি একটু পরে আসছি, বইয়ের পড়ালেখা একটু পরে যাচ্ছি। তো আগে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো দ্বিপদী নামকরণ নিয়ে একটু আলোচনা করব। কি আলোচনা করব? দ্বিপদী নামকরণ, দ্বিপদী নামকরণ।
এই দ্বিপদী নামকরণ নিয়ে একটু আপনার টপিকটা বুঝাই দিই। দ্বিপদী নামকরণ, জীবের বৈজ্ঞানিক নামের কয়টা অংশ? 2টা অংশ। জীবের বৈজ্ঞানিক নামের কয়টা অংশ? 2টা অংশ। আর লিখিত আকারে দলিলকে বলা হয় ICBN। এটা এমসিকিউর জন্য একটা প্রশ্ন। লিখিত আকারে দলিলকে বলা হয় ICBN, যেটার পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার। আর হচ্ছে দ্বিপদী নামকরণ পদ্ধতিতে প্রবর্তন করেন প্রথম কে জানেন? একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্যারিওলাস লিনিয়াস। দ্বিপদী নামকরণটি প্রবর্তন করেন একজন বিজ্ঞানী, তার নাম কি? ক্যারিওলাস লিনিয়াস। তারপরে বিজ্ঞানের নামের প্রথম অক্ষর হবে বড় হাতে, আর এটা ল্যাটিন ভাষায় লেখা হয়। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা লিখতে হয় ইটালি অক্ষরে, বুঝলেন? আর জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম এর অনন্য মানে ইউনিক, অনন্য মানে ইউনিক, ইউনিক মানে জীবজগতের প্রতিটি নাম অনন্য বা ইউনিক। এটা হচ্ছে দ্বিপদী সম্পর্কে হালকা একটু আমি ধারণা দিলাম। এরপরে একটা টপিক হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। কিসের ধাপ? শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের ধাপ। তো শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে একটু আলোচনা করি। শ্রেণীবিন্যাস এর আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ সংখ্যা কয়টি জানেন? 7টি। এটা হচ্ছে 7টি, আন্তর্জাতিক কোড চিহ্ন সংখ্যা 7টি। শ্রেণীবিন্যাস সর্বপ্রথম ধাপ হচ্ছে রাজ্য। এটার প্রথম ধাপটা কি? রাজ্য। শ্রেণীবিন্যাসের প্রথম ধাপ হচ্ছে রাজ্য, এবং সর্বশেষ ধাপটা হচ্ছে প্রজাতি। সর্বশেষ ধাপ হচ্ছে প্রজাতি। যে দুটা খুবই পাই এমসিকিউতে আছে। 2024 সালে এসএসসি পরীক্ষাতেও এই দুটো কোয়েশ্চেন আসছিল কোন একটা বোর্ডে, আমার সঠিক মনে নাই, কিন্তু আসছিল। আপনাদের যারা সাপ্লিমেন্ট আছে আপনারা চেক করে দেখতে পারেন। তো এখন আসেন, পর্ব উপসেটকে বলা হয় শ্রেণী, আর শ্রেণীর উপসেটকে বলা হয় বর্গ। তাহলে কি বললাম? পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, শ্রেণীর উপসেট বর্গ। কি বললাম? পর্বের উপসেট শ্রেণী আর শ্রেণীর উপসেট বর্গ, এগুলো নেই মূলত আমাদের আলোচনা করা হয়। তো আমরা মূল বইয়ে যাওয়ার আগে কিছু বেসিক আলোচনা করে ফেললাম। তো আমি প্রথম অধ্যায় বের করে ফেলেছি, আপনারাও বের করবেন। বইয়ের প্রতিটা লাইন পড়ালে আপনাদের মনোযোগটা বিঘ্ন ঘটবে, অর্থাৎ আপনারা কেউ ভিডিওটা দেখবেন না আমি জানি। আমি ইম্পর্টেন্ট লাইনগুলো পড়াবো, ইম্পর্টেন্ট লাইনগুলো দেখাই দেবো। তার আগে জানা লাগবে ভৌত শাখা কি। জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে কিন্তু ভৌত শাখা বলা হয়। এখন আসেন, আপনাদের এসএসসি 2025 সালে যে বোর্ড পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষায় প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন ধরে, সেটা হচ্ছে বায়োলজি কাকে বলে। আপনার বলবেন জীববিজ্ঞানে বেশ প্রচুর বিজ্ঞান, জীববিজ্ঞানে ইংরেজিতে বায়োলজি বলা হয়। তাহলে কাকে বায়োলজি বলা হয়? জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলা হয়। এটি গঠিত হয় গ্রিক শব্দ বায়োস জীবন এবং লস মানে জ্ঞান দিয়ে। তো এরপরের পৃষ্ঠে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ক নম্বরে আপনারা দিবে। পরিবেশের উপাদানের সাথে জীবের যে সম্পর্ক তাকে কিন্তু বলা হয় বস্তুগত বিদ্যা। তাহলে পরিবেশের উপাদানের সঙ্গে জীবের যে সম্পর্ক তাকে বলা হয় বস্তুগত বিদ্যা। তো এখন দেখুন, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। ভৌত বিজ্ঞানের ভৌত জীববিজ্ঞান যেমন হচ্ছে অঙ্গসংস্থান আছে, তারপরে আছে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সিওনমি, শরীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা ইত্যাদি। এরপর ফলিত বিজ্ঞানের শাখা আছে, দেখুন জীবস্য বিজ্ঞান, সংখ্যাবিদ্যা, পরজীবী বিদ্যা, কীটনাশক, অণুজীবী বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, সামুদ্রিক জীববিজ্ঞান ইত্যাদি ইত্যাদি জেলা আছে। এই দুটা পৃষ্ঠা মূলত আপনারা হচ্ছে একবার রিডিং করে নেবেন, প্লাস এই দুটা পৃষ্ঠা পারলে একবারে টিএম অর্থাৎ টানা মুখস্থ করে ফেলবেন। কারণ এই দুটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে কোশ্চেন হোক বা না হোক, ক নাম্বারের জন্য এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। যেমন বলতে পারবে জীব প্রযুক্তি কী। এই জীব প্রযুক্তিকে যখন বলবে তখন আপনারা যদি না পারেন তাহলে কেমন হয়ে যাচ্ছে না? তো এই দুটা ক এর জন্য, ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এখন আসুন খ নাম্বারের জন্য আপনারা কোশ্চেন করতে পারে এই শ্রেণীবিন্যাস কাকে বলে, অথবা শ্রেণীবিন্যাসের ধাপগুলো বর্ণনা করো। তখন আপনারা লিখবেন জীবের বৈশিষ্ট্য অনুযায়ী ভিত্তি করে ধাপে ধাপে বিন্যস্ত করা হয়, তাকে শ্রেণীবিন্যাস বলা হয়। আর এখানে আমাদের ক্যারিওলাস লিনিয়াস সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, যেমন ডিএনএ, আরএনএ, ক্যারিওলাসের সময়কাল, এটা আপনারা পড়ে নেবেন। জীবজগৎকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, সুপার কিংডম আর সুপার কিংডম 2। একটা সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 ইউরেটা। রাজ্য যেমন মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া।
এখন এখানে আপনাদের 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্য থেকে আপনাদের গ নাম্বারে কোশ্চিন হবে মানে হবে। তো আমি এলা পড়ে দিব। তো 1 নম্বরে আছে মনেরা। এরা এককোষী ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্টার গঠন করে, যেমন কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজনে দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ ফটোসিনথেসিস বা সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, যেমন নীলিভা, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। এই দুটা চিত্র সহ আপনারা আঁকাই দিবেন। এরপরে 2 নম্বর রাজ্য সুপার কিংডমের মধ্যে প্রতিষ্ঠা। এরাও এককোষী বা বহুকোষী, এককোষী এবং কলোনিয়াল, দলবদ্ধভাবে থাকতে পারে। ক্রোমাটিন, এটা এই লাইনটা দিবেন। ক্রোমাটিন বস্তু ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে। এই কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ, ফটোসিনথেসিস পদ্ধতিতে মাইটোসিস, কোষ বিভাজনে অজৈব প্রযোজন ঘটে। তারপরে আসে যেমন উদাহরণ দিয়ে দিবেন অ্যামিবা, প্যারেন, এই এককোষী, বহুকোষী, শৈবাল ইত্যাদি। এরপর ফানজাই পড়ে নেবেন। ফানজাইটা অত গুরুত্বপূর্ণ না, তবে ফানজাই মাঝে মাঝে ছবি দিয়ে দেয়। এই 24 সালে ফানজাইয়ের উপর প্রশ্ন আসছিল বোর্ডে, তো এইবারে আপনাদের ক্ষেত্রে একটু কম গুরুত্বপূর্ণ, তাও পড়ে নেবেন যদি বাই চান্স দিয়ে দেয়। অধিকাংশ স্থল মৃতজীবী বা পরজীবী দেহ এককোষী অথবা মাইলের সরু সুতার মতো ইত্যাদি, যেমন ইস্ট, পেনিসিলিয়াম। আর প্লান্টটি, এটা খুব গুরুত্বপূর্ণ। এরা প্রকৃতির নিউক্লিয়াস যুক্ত। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয়, তা ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, প্রধানত স্থলজ ও জলজ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি, যেমন উন্নত সবুজ উদ্ভিদ এগুলো। আর প্লান্টটির পর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীল প্রশ্ন দিলে ঘ নাম্বারে অ্যালুমিনিয়ার প্রশ্ন দিবেই, মানে পানি সম্পর্কে প্রশ্ন দিবে। তো এখানকার আপনি কিছু বৈশিষ্ট্য দিয়ে দেবেন বাসে। এবার ঘ নাম্বারের কোশ্চেন হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। রাজ্যগুলো এলা সিরিয়াল মেনু পড়তে হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তারপরে এই যে এলা কিন্তু একটু পড়া লাগবে, পর্ব কারণ কি। এখানে যেমন আছে মানুষ অ্যালুমিনিয়া হওয়ার কারণ কি, এসব খ নাম্বারের জন্য প্রশ্ন আসতে পারে। পর্ব, মানুষ কেন করডাটার অন্তর্ভুক্ত, এসব ইত্যাদি ইত্যাদি। তারপরে মানুষ কেন বর্গের অন্তর্ভুক্ত, মানুষ কেন গোত্রের অন্তর্ভুক্ত, মানুষ কেন গৌণের অন্তর্ভুক্ত, মানুষ কেন প্রজাতির অন্তর্ভুক্ত। এখন আসেন মানুষ কেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তখন দেখবেন কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, লোম ও চুল আসে, এলা সব মানুষের বৈশিষ্ট্য, এলা বলে দেবেন। প্রশ্ন আমি লিখে রেখেছি, মানুষ অ্যালুমিনিয়াম হওয়ার কারণ কি, এলা সব কারণ আপনারা মুখস্থ করে নেবেন। এখানে আমার পড়ানোর কিছু নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হাতাটা আমি কিছুক্ষণ আগে বোঝালাম, দ্বিপদী নামকরণ। গণ এবং প্রজাতি এই দুইটি নামের সমন্বয়ে যে নাম গঠিত তাকে কিন্তু দ্বিপদী নামকরণ বলে। এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এখানে দ্বিপদী নামকরণ কাকে বলে এই পর্যন্ত সংজ্ঞা পাবেন। তারপরে যে এমসিকিউর জন্য আছে ICBN কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেটিক্যাল, ICGN কি, ইন্টারন্যাশনাল কোড অফ জিওলিনোমেটিক্যাল ইত্যাদি। আর 1753 সালে সুইস বিজ্ঞানী ক্যারিয়াস লিনিয়াস এই বইটি রচনা করেন ইত্যাদি দিয়ে দেবেন। আর এখানে বিজ্ঞানী নামগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী নামের প্রথম অক্ষর বড় হাতের, সবগুলা ছোট হাতের হয়, একটু ফাঁকা দিতে হয়। যেমন ধানের ইয়ার নাম অরিজা স্যাটিভা, পাটের নাম কর্কাস ক্যাপসোলাইস। তো এখানে মোটামুটি 10-20টার মতো নাম আছে মনে হয়। এই 20টা নামগুলো আপনি একটু মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলা এমসিকিউতে পাই দেয়। আর কোনো টপিক নাই। তো প্রথম অধ্যায় এরকমই শূন্য। এখন আসেন সৃজনশীল। দেখুন এই যে দেখুন ফানজাই আর এরকম প্ল্যান্ট, মানে এই দুটা রাজ্যের বৈশিষ্ট্য চাইছে দেখুন। আর দ্বিপদী নামকরণ তো আছে। তো আমি যখন টেস্ট পেপার সলভ করাবো তখন সৃজনশীল দেখাই দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। আর পরবর্তী ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন, লিঙ্ক দিয়ে দিব টাইম হলেই। আল্লাহ হাফেজ।